আপনি অবসর পাওয়ার পরও কি আপনি বিমানবন্দরের আশেপাশে ফ্ল্যাট চান? যে আপনার এখানেই জায়গাটা দিতে হবে, হ্যাঁ? আপনি অবাক হয়ে যাবেন। আমি ডিওএইচএস এ থাকি, ডিওএইচএস বারিধারা। এবং এখানে যখন অ্যালট হলো, কোন ফ্ল্যাট আমাদের বলা হলো ৪ তলার উপরে তুমি যাবা না। কেউ হাইয়েস্ট আমি একদম এক কর্নারে দূরে যত দূরে আপনার রানওয়ে থেকে যত দূরে আমি প্ল্যান পাস করেছি আমাকে ৫ তলার প্ল্যান, রাইট? এখন আমার পাশে একই জায়গায় এখন ৯ তলা হচ্ছে। আকাশ কি বিমানবন্দর কি সরে গেছে? বিমানবন্দর সরে নাই। বাট পিপল আর মেকিং কম্প্রোমাইজেস। এখন ওই যে স্কুলটা হচ্ছে ওখানে হসপিটাল, গ্রামীণ হসপিটাল জানেন? আপনার ওর পাশে গ্রামীণ ইউনিভার্সিটি, নতুন ইউনিভার্সিটি বানাচ্ছে, গ্রামীণ নার্সিং কলেজ, এগুলো সব গ্রামীণ নতুন প্রকল্প। জমি ভরাট করে ওই লাইনে আপনি হচ্ছে, এগুলো কে করছে? সামনের দিনগুলোতে ঢাকা শহরের আশেপাশে যে বহুতল ভবনগুলো রয়েছে, উত্তরা রয়েছে, গুলশানে রয়েছে, এর আশেপাশের এলাকায় যে বহুতল বিশিষ্ট ভবনগুলো অনুমোদনহীন আমরা তৈরি করেছি। তো তাহলে আরেকটা দিয়াবাড়ির ঘটনা কি আমাদের সামনে আসছে? তখন আমরা কি করব? আপনি অবাক হবেন, আমি আরেকটা চ্যানেলে ডিজি ফায়ার সার্ভিস, প্রাক্তন ডিজি ফায়ার সার্ভিস ছিলেন, উনি বললেন মাইলস্টোনের কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। স্কুল আছে, তার সাথে হাই রাইজ অ্যাপার্ট তারা হোস্টেল করেছে, কিন্তু না একটা পানির ট্যাঙ্ক ছিল, না কোনো হাইড্রেন্ট ছিল, না কোনো বাকেট ছিল। দি ফায়ার ব্রিগেড যাওয়ার আগ পর্যন্ত আগুন নিবানোর কোনো প্রচেষ্টা তারা করতে পারে নাই। এবং তারপরে ওই ট্যাঙ্ক ফায়ারের যে যতটুকু পানি ছিল ওইটুকুই পানি, আশেপাশে সব আপনার ওয়াটার বডি সব হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। দূর থেকে পানির পরে পাইপ দিয়ে পানি আনতে হয়েছে। আমাদের একটা হলো না, কয়েকটা রেস্টুরেন্টে আগুন লেগে ৩০-৩৫ জন মানুষ মারা গেল এই আপনার এই বছরখানেক আগে আপনার মালিবাগের এদিকে। ওমা, এত ধানমন্ডি তখন কয়েকদিন খুব সার্ভে হলো যে ধানমন্ডিতে এরকম কয়েকদিন ওরা বন্ধ ছিল, আবার যার অবস্থা একই। আমরা তো পান্থপথেও দেখলাম যে যখন ওই বহুতল বিশিষ্ট শপিং কমপ্লেক্সে যখন আগুন লেগে গেল, তখন বাংলাদেশ ফায়ার সার্ভিসেরই আসলে ওই ১৯ তলা পর্যন্ত ফায়ার ফাইটারের আপনার পানি উঠে না। আপনি ইয়ের কথা বলছেন, ওই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের যে উপর টাওয়ারটা, দ্যাট ইটসেলফ ইজ এ ভায়োলেশন। তেজগাঁ থেকে তারা সিভিল এভিয়েশনে কমপ্লিট ভায়োলেশন করে তারা ওটা বানিয়েছে, কিন্তু তাদের ক্ষমতা নাই, সাহস নেই ওটা ভাঙার। তো they repaired it in no time and it's functioning. ওখানে সিনেপ্লেক্স এবং ঢাকা শহরে এখন আমি জানি না, আমি অনেকদিন ঢাকার থেকে বাইরে, কত তলা সর্বোচ্চ ভবন রয়েছে? ২৪ তলা পর্যন্ত আমরা গুনতে পারতাম। এখন জানি না এটা ২৪ তলার উপরে আরো বড় তালা হয়েছে কিনা। আরো অনেক, এখন ৩০ এর উপরে, ৩০ এর উপরে হয়েছে। তো ৩০ তলা পর্যন্ত আপনি ভবন তৈরি করছেন, কিন্তু ৩০ তলা পর্যন্ত যদি আপনার আগুন লেগে যায়, সেখানে আপনি আগুন নেভাবেন কেমন করে? বা সেই দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা আসলে উন্নত হয়েছে কিনা? আপনি সকল কিছুতেই একটা দুর্ঘটনা ঘটলে আপনি সেনাবাহিনীকে টেনে রাস্তায় নামিয়ে নিয়ে আনছেন। আপনার F7 এয়ার ফাইটার আপনার দুর্ঘটনায় কবলিত হয়েছে, এটি অবশ্যই সেনাবাহিনীর অর্থাৎ বিমান বাহিনীর একটি এয়ারক্রাফট, সে কারণে হয়তো বিমান বাহিনী এসেছে। কিন্তু অন্যান্য দুর্যোগে কি আমরা আসলে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য যথেষ্ট প্রস্তুতি রয়েছে আমাদের? একদম না। কারণ এই যে আমি বললাম যে সবাই তো আর সরকারের উপরে তাকিয়ে থাকলাম না, আমরা নিজেরা নিজেদের ঘর, নিজেদের ইনস্টিটিউশন, নিজেদের ইয়েতেই যদি আমি ভায়োলেট করি, তো আপনি কাকে দোষ দিবেন? বাংলাদেশের কি উচিত ছিল না, যেহেতু মে মাসে জিম্বাবুয়েতে এই বিমানটি ধসে পড়লো, ২০২২ সালে ইরানে ধসে পড়লো, জানুয়ারি ২০২২ সালে পাকিস্তানে ভূপাতিত হলো, আমরা আমাদের বিমানগুলো একটু ঠিকঠাক করি? আমি বলবো? জি, আপনি বলবেন। আচ্ছা, কথা হচ্ছে যে জিম্বাবুয়েতে ক্র্যাশ হলো, পাকিস্তানে ক্র্যাশ হলো, ইন্ডিয়াতে ক্র্যাশ হলো, তো প্রত্যেকটার একটা কারণ নিশ্চয়ই ছিল, তাই না? আমাদের এখানে যখন এয়ারক্রাফট, বিশেষ করে ফাইটার এয়ারক্রাফট, তো আমি তো বলতে পারি যে গত ৩ বছরে F-35 কতগুলো ক্র্যাশ করেছে আপনি জানেন? আমেরিকান F-35, যেটা ফ্রন্ট লাইন এয়ারক্রাফট,
7-8টা F-35 ক্র্যাশ করেছে, যেগুলো আমাদের এই হোল স্কোয়াড্রন অফ F-7 এর থেকে দাম বেশি। when you are operating প্রসিডিওর ওয়াইজ আপনি অপারেট করবেন, কিন্তু তার মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারে নানান কারণে, বিশেষ করে ফাইটার প্লেন। আপনি কিন্তু একটা অপারেশনাল যদি এয়ারফোর্স চান, আপনি যদি হ্যাঙ্গারে সাজায় রাখেন তো সারা বছরেও কোনো অ্যাক্সিডেন্ট হবে না। হবে আমরা সুশাসনের কথা বলছি বা দুর্নীতির বিষয়গুলো আপনি যদি একটু পরিষ্কার করে বলেন, এবং আপনি একজন অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা, তো আপনাদের জায়গা আপনি অবসর পাওয়ার পরও কি আপনি বিমানবন্দরের আশেপাশে ফ্ল্যাট চান যে আপনার এখানেই জায়গাটা দিতে হবে? হ্যাঁ, আপনি অবাক হয়ে যাবেন। আমি ডিওএইচএস এ থাকি, ডিওএইচএস বারিধারা, এবং এখানে যখন অ্যালট হলো কোন ফ্ল্যাট আমাদের বলা হলো 4 তলার উপরে তুমি যাবা না। কেউ কেউ হাইয়েস্ট, আমি একদম এক কর্নারে দূরে, যত দূরে আপনার রানওয়ে থেকে যত দূরে, আমি প্ল্যান পাস করেছি, আমাকে 5 তলার প্ল্যান, রাইট? এখন আমার পাশে একই জায়গায় এখন 9 তলা হচ্ছে। আকাশ কি, বিমানবন্দর কি সরে গেছে? বিমানবন্দর সরে নাই, বাট পিপল আর মেকিং কম্প্রোমাইজেস। আপনি গুলশানে দেখবেন রাইট অন দ্যাট লাইন আপনার হোটেল হচ্ছে 20 তলা 22 তলা, যেখানে আগে গুলশানের দোতলার উপরে কোনো বাড়ির পারমিশন দেওয়া হতো না, পরে 4 তলা হলো, 6 তলা হলো, এখন 16 তলা হচ্ছে। তো আপনি we are bending rules ourselves and we are calling এইসব ডিজাস্টারের জন্য আমরা তৈরি। এখন ওই যে স্কুলটা হচ্ছে ওখানে হসপিটাল, গ্রামীণ হসপিটাল জানেন আপনার, ওর পাশে গ্রামীণ ইউনিভার্সিটি, নতুন ইউনিভার্সিটি বানাচ্ছে, গ্রামীণ নার্সিং কলেজ, এগুলো সব গ্রামীণ নতুন প্রকল্প, জমি ভরাট করে ওই লাইনে আপনি হচ্ছে, এগুলো কে করছে? এখন এই মাইলস্টোন ট্র্যাজেডি আমাদেরকে কি শিক্ষা দিল? আমরা এই ঘটনাটি মাইলস্টোন স্কুলের এই কোমলমতি শিক্ষার্থীদের উপরে এই ধরনের একটি নারকীয় হত্যাযজ্ঞ ঘটনা তৈরি হলো, এবং সামনের দিনগুলোতে ঢাকা শহরের আশেপাশে যে বহুতল ভবনগুলো রয়েছে, উত্তরা রয়েছে, গুলশানে রয়েছে, এর আশেপাশের এলাকায় যে বহুতল বিশিষ্ট ভবনগুলো অনুমোদনহীন আমরা তৈরি করেছি, তো তাহলে আরেকটা দিয়াবাড়ির ঘটনা কি আমাদের সামনে আসছে? তখন আমরা কি করব? আপনি অবাক হবেন, আমি আরেকটা চ্যানেলে ডিজি ফায়ার সার্ভিস, প্রাক্তন ডিজি ফায়ার সার্ভিস উনি ছিলেন, উনি বললেন মাইলস্টোনের কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। স্কুল আছে, তার সাথে হাই রাইজ অ্যাপার্ট, তারা হোস্টেল করেছে, কিন্তু না একটা পানির ট্যাঙ্ক ছিল, না কোনো হাইড্রেন্ট ছিল, না কোনো বাকেট ছিল। দি ফায়ার ব্রিগেড যাওয়ার আগ পর্যন্ত আগুন নিবানোর কোনো প্রচেষ্টা তারা করতে পারে নাই, এবং তারপরে ওই ট্যাঙ্ক ফায়ারের যে যতটুকু পানি ছিল ওইটুকুই পানি, আশেপাশে সব আপনার ওয়াটার বডি সব হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে, দূর থেকে পানির পরে পাইপ দিয়ে পানি আনতে হয়েছে। আপনার স্কুলের উচিত ছিল না, আধুনিক একটা স্কুল বানিয়েছেন, স্কুলের তো ফায়ার ফাইটিং এগুলোর ড্রিল, তারপরে আর্থকুয়েক ড্রিল, এগুলো করতে হবে। আমাদের যেসব হচ্ছে হাই রাইজ হচ্ছে, তো ওনাকে আমি বললাম যে আচ্ছা এটা তো ট্র্যাজেডি হয়ে গেছে, আপনারা যে 20 তলা 25 তলা এখন 30-32 তলা বিল্ডিং বানাচ্ছেন, ওগুলার ফায়ারের কি হবে আগুন লাগলে? এবং you know there are restaurants after restaurants, ফ্লোরের উপরে ফ্লোর রেস্টুরেন্ট, বাইর হওয়ার জায়গা নেই, গ্লাস চারিদিকে গ্লাস, এবং ট্র্যাজেডি তো হয়েছে, হওয়ার পরেও কিচ্ছু পরিবর্তন হয়নি, এভরিথিং ইজ সেম। আমাদের একটা হলো না যে কয়েকটা রেস্টুরেন্টে আগুন লেগে 30-35 জন মানুষ মারা গেল এই আপনার এই বছরখানেক আগে, আপনার মালিবাগের এদিকে। ওমা, এত ধানমন্ডি তখন কয়েকদিন খুব সার্ভে টার্ভে হলো যে ধানমন্ডিতে এরকম, কয়েকদিন ওরা বন্ধ ছিল, আবার যার অবস্থা একই। আমরা তো পান্থপথেরও দেখলাম যে যখন ওই বহুতল বিশিষ্ট শপিং কমপ্লেক্সে যখন আগুন লেগে গেল, তখন বাংলাদেশ ফায়ার সার্ভিসেরই আসলে ওই 19 তলা পর্যন্ত ফায়ার ফাইটারের আপনার পানি উঠে না। আপনি কথা বলছেন ওই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের যে উপর টাওয়ারটা, দ্যাট ইটসেলফ ইজ এ ভায়োলেশন। তেজগাঁ থেকে তারা সিভিল এভিয়েশনে কমপ্লিট ভায়োলেশন করে তারা ওটা বানিয়েছে, কিন্তু তাদের ক্ষমতা নাই, সাহস নেই ওটা ভাঙার।
আগুনে পড়ার পরে সবাই বলছিল হ্যাঁ এইবার এক সুযোগ হচ্ছে, এখন এটা ভেঙে ফেলা যাবে। নো, দে রিপেয়ার্ড ইট ইন নো টাইম এন্ড ইটস ফাংশনিং। ওখানে সিনেপ্লেক্স এবং আছে। ঢাকা শহরে এখন আমি জানি না, আমি অনেকদিন ঢাকার থেকে বাইরে, কত তলা সর্বোচ্চ ভবন রয়েছে? 24 তলা পর্যন্ত আমরা গুনতে পারতাম। এখন জানি না এটা 24 তলার উপরে আরো বড় তালা হয়েছে কিনা। আরো অনেক, এখন 30 এর উপরে, 30-32 30 তলা এর উপরে হয়েছে। তো 30 তলা পর্যন্ত আপনি ভবন তৈরি করছেন, কিন্তু 30 তলা পর্যন্ত যদি আপনার আগুন লেগে যায়, সেখানে আপনি আগুন নেভাবেন কেমন করে? বা সেই দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা আসলে উন্নত হয়েছি কিনা? আপনি সকল কিছুতেই একটা দুর্ঘটনা ঘটলে আপনি সেনাবাহিনীকে টেনে রাস্তায় নামিয়ে নিয়ে আনছেন। আপনার F7 এয়ার ফাইটার আপনার দুর্ঘটনায় কবলিত হয়েছে, এটি অবশ্যই সেনাবাহিনীর অর্থাৎ বিমান বাহিনীর একটি এয়ারক্রাফট। সে কারণে হয়তো বিমান বাহিনী এসেছে, কিন্তু অন্যান্য দুর্যোগে কি আমরা আসলে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য যথেষ্ট প্রস্তুতি রয়েছে আমাদের? নট এট অল, একদম না। কারণ এই যে আমি বললাম যে সবাই তো আর সরকারের উপরে তাকিয়ে থাকলাম না, আমরা নিজেরা নিজেদের ঘর, নিজেদের ইনস্টিটিউশন, নিজেদের ইয়েতেই যদি আমি ভায়োলেট করি, তো আপনি কাকে দোষ দিবেন বলেন? আর এই যে আমি ওই সাবজেক্টটাতে অনেকেই কথা বলছি যে বিমান বাহিনীর নিয়ে। আমি বিমান বাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে মনে করি যে আমাদের গত 20-25 বছরে সামরিক আমাদের ল্যান্ড এবং নেভাল ফোর্স যেটা, তার যে হারে উন্নয়ন হয়েছে, নতুন নতুন ইকুইপমেন্ট প্রকিউরমেন্ট হয়েছে, নতুন ঘাঁটি বানানো হয়েছে, সেই তুলনায় কিন্তু বিমান বাহিনী একটু বহিঃমাত্রীয় সুলভ আচরণ ফেস করেছে। এবং মনে করা হয়েছে যে নেভি ইয়ে করবে, আপনার সমুদ্র সীমাতে টহল দিবে, আর আর্মি তো সব কাজেই আছে, সো এয়ারফোর্সের দরকার কি? কিন্তু এই যে আমাদের সত্যিকার অর্থে যদি একটা ডিফেন্স ফোর্স করতে হয়, আমরা দেখেছি যে এই যে ইউক্রেন যুদ্ধেই বলেন আর ইয়ে বলেন ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট, তারপরে আপনার ইরান ইসরায়েল যেটা হলো, এয়ার পাওয়ার ইজ দ্য ডমিনেন্ট ফোর্স। যদি আপনি এয়ার পাওয়ার না থাকে, আপনার ট্যাঙ্কস ক্যান রিমেইন অন দ্য পোর্ট এন্ড ইউ ক্যান স্টিল ডিসাইড দ্য ব্যাটল। তো যাই হোক, আমার মনে হয় এইসব ঘটনার পরে আমাদের যেটা প্রয়োজন যে আধুনিকায়ন, এয়ারফোর্সের আধুনিকায়ন, এবং এয়ারফোর্সের জন্য বিশেষ করে যেটা আমি বলছি যে এমন একটা ঘাঁটি, এয়ারফোর্সের নিজস্ব ঘাঁটি। কারণ আপনি দেখেন পৃথিবীর যে কোনো জায়গায় যান, মিলিটারি এয়ারফিল্ড হ্যাজ এ নিউ ইটস ওন আর্কিটেকচার। আপনাকে এটা সিভিল আর্কিটেকচার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে আপনার অ্যাসেম্বলি পয়েন্ট থাকবে, এখানে শেল্টার থাকবে, কংক্রিট বাংকার থাকবে, যেখানে আপনার এয়ারক্রাফট গুলোকে সরায় রাখবেন, আপনার বম্বস রকেটস আপনি অনেক দূরে রাখবেন যাতে এফেক্টেড না হয়। আমাদের কোথায় এগুলো? কোথায়? আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মেইনটেনেন্সের কথা। আমি রয়টার্সের এই প্রতিবেদনটি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আব্দুল নূর তুষার সাহেব কোথায় গেলেন? আমরা তো একসাথেই ছিলাম। না, আমি উনি একটু বিশ্রাম নিয়েছেন, একটু বিশ্রাম। না, আমি জানতাম 11টায়, আমি 11টায়। হ্যাঁ, এটা একটু চেঞ্জ হয়েছে সময়টা, সে কারণে। তো আমি যেই প্রতিবেদনটি আপনাকে দেখাতে চাইছি আসলে, আপনি একটু যদি আমাকে সময় দেন। রয়টার্সের এই প্রতিবেদনটি বলছে এই যে F7 জেট, যেটি বাংলাদেশ চীন থেকে কিনেছে, এবং চীন সেটি ডিকমিশন করেছে আপনার 2013 সালে। সরি, 2000 চায়না মিলিটারি বাই দ্য এন্ড অফ 2023 তারা এটা নিজেরাই ডিকমিশন করে ফেলেছে 2023 সালে। এবং এই জেট প্লেনটির দুর্ঘটনা কবলিত হওয়ার ঘটনার রেফারেন্স গুলো রয়টার্স তুলে ধরেছে। আপনি দেখুন, জানুয়ারি 2022 সালে পাকিস্তানে দুটি আপনার F7 ভূপাতিত হয়েছে, মে 2022 সালে ইরানে ভূপাতিত হয়েছে, এবং এই গত মে মাসে 2025 সালে জিম্বাবুয়েতে আপনার এই এয়ারক্রাফটটি ভূপাতিত হয়েছে। এখন এই ঘটনাটি আমি উত্থাপন করলাম এই কারণে, সমসাময়িক 2-3 বছরে আমরা F7 এর ভূপাতিত হওয়ার সারণী দেখালাম,
তো তাহলে বাংলাদেশের কি উচিত ছিল না, যেহেতু মে মাসে জিম্বাবুয়েতে এই বিমানটি ধসে পড়লো, 2022 সালে ইরানে ধসে পড়লো, জানুয়ারি 2022 সালে পাকিস্তানে ভূপাতিত হলো, আমরা আমাদের বিমানগুলো একটু ঠিকঠাক করি? আমি বলবো? জি প্লিজ। আপনি বলবেন। আচ্ছা, কথা হচ্ছে যে জিম্বাবুয়েতে ক্র্যাশ হলো, পাকিস্তানে ক্র্যাশ হলো, ইন্ডিয়াতে ক্র্যাশ হলো, তো প্রত্যেকটা একটা কারণ নিশ্চয়ই ছিল, তাই না? আমাদের এখানে যখন এয়ারক্রাফট, বিশেষ করে ফাইটার এয়ারক্রাফট, তো আমি তো বলতে পারি যে গত 3 বছরে F-35 কতগুলো ক্র্যাশ করেছে আপনি জানেন? আমেরিকান F-35, যেটা দ্য ফ্রন্ট লাইন এয়ারক্রাফট, 7-8টা F-35 ক্র্যাশ করেছে, যেগুলো আমাদের এই হোল স্কোয়াড্রন অফ F-7 এর থেকে দাম বেশি। When you are operating procedure wise আপনি অপারেট করবেন, কিন্তু তার মধ্যেও অ্যাক্সিডেন্ট হতে পারে নানান কারণে, বিশেষ করে ফাইটার প্লেন। আপনি কিন্তু একটা অপারেশনাল যদি এয়ারফোর্স চান, আপনি যদি হ্যাঙ্গারে সাজায় রাখেন তো সারা বছরেও কোনো অ্যাক্সিডেন্ট হবে না, হবে না। বাট ইফ ইউ আর ফ্লাইং ইট কন্টিনিউয়াসলি অ্যান্ড ফ্লাইং ইট যে এক্সট্রিম পয়েন্টে, আমাদেরকে লো লেভেল ফ্লাইং করতে হয়, রাত্রেবেলা ফ্লাইং করতে হয়, এয়ার টু এয়ার আপনার কমব্যাট সিমুলেশন করতে হয়, এয়ার টু গ্রাউন্ড ফায়ারিং করতে হয়, বম্বিং করতে হয়। সুতরাং ফাইটার এয়ারক্রাফট থ্রুআউট দি ওয়ার্ল্ড অনেক বেশি ভালনারেবল। ওই যে বললেন, যদি চাইনিজরা যদি 2023 বললেন 2023 সালে তারা ডিকমিশন 23 সালে যদি ডিকমিশন করে থাকে, তাহলে তো মানে গুড নিউজ। আমাদের মতো বাংলাদেশে চাইনিজরা তো এখন দে আর competing with Americans, okay? Chinese have developed stealth aircraft, stealth fighters, এবং আমেরিকানরা সারপ্রাইজ কিভাবে এত কুইকলি তারা ক্যাচিং আপ উইথ দি ওয়েস্ট। দে হ্যাভ সারপাসড ইউর ইউরোপিয়ান এভিয়েশন ইন্ডাস্ট্রিজকে সারপাস করে চলে গেছে। আমরা যদি 2030 সাল পর্যন্ত F-7 চালিয়ে যেতে পারি ওই অজুহাতে যে তুমি তো, আমরা তো চাইনিজদের, আমরা তো উই আর নট গোয়িং টু কম্পিট উইথ এনিবডি। তবে হ্যাঁ, আমরা কিন্তু 2000 সালে MiG-29 কিনেছিলাম, হুইচ ইজ ওয়ান জেনারেশন এহেড অফ F-7, এবং কথা ছিল যে 2000 আমরা MiG-29 8টা কিনেছিলাম, ওই 8টা থেকে আমরা 16টা করব, তারপরে ওই MiG-29 এর অ্যাডভান্স ভার্সন আমরা করব, কিন্তু সেটা আমরা করতে পারিনি। কেন করতে পারিনি সেটা তখন আমি সার্ভিসে ছিলাম না, জানি না, কিন্তু আমরা চেষ্টা, আমি যতটুকু জানি এয়ারফোর্স ট্রাই টু বাই, কিন্তু গভর্নমেন্ট থেকে বাজেট নাই, ফান্ড দেওয়া হয়নি। এবং আমি বললাম, একটু আগে বলেছি যে আমার কাছে মনে হয়েছে যে আর্মি এবং নেভির তুলনায় এয়ারফোর্স ওয়াজ সর্ট অফ মানে বৈমাত্রী সুলভ। এবং এটা কিন্তু কমপ্লেন আপনার আমেরিকাতেও আছে, এই কমপ্লেন আপনার ব্রিটেনেও হবে। এখন আমার ব্রিটেনে এককালে স্ট্র্যাটেজিক বম্বার স্টম্বার ছিল, এগুলো সব চলে গেছে, গন। দে স্টিল হ্যাভ সাম ইউনো সাবমেরিনস এর অল, এবং একটা নেভাল এবং একটা এয়ারফোর্স এবং আর্মির মধ্যে এই দ্বন্দ্ব থেকেই যায়। তো যাই হোক, অনেক ধন্যবাদ।